স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বাংলা বিদেশি ভাষা নয়, সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি। বিজেপি চোর, বিজেপি চোর। জান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন। বেশি টাকা উঠে যাবেন, আমার নির্দেশ অমান্য করে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অসহায় লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন না, ভোটে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় স্নায়বিক যে লড়াই, নার্ভের লড়াই, নার্ভ গেম, মাইন্ড গেম, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, শঙ্কর ঘোষ ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিম ঘোষের কাছে হেরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পলের কাছে হেরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিহির গোস্বামীতেও এই মুহূর্তে ভয় খাচ্ছেন যেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিশাহীন এক গেম প্ল্যান বানিয়ে চেষ্টা করছেন কিছুটা নিজের, মানে তিনি হেরে যাবেন জানেন, কিন্তু মাথা নত করতে চাইছেন না, মাথা নত করবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভাঙবে কিন্তু মচকাবে না বলে একটা অদ্ভুত জায়গা নিয়ে এগোতে বলছেন বোধহয়। নিজেদের পার্টি অফিসে বোধহয় ইতিমধ্যে সেগুলো বলেও দিয়েছেন, যেখানে ডিসরাপশন করো, যেখানে যে কোনো জিনিসে প্রতিষ্ঠান বিরোধিতার একটা জায়গা তৈরি করো, এবং তার জন্য যদি সেনাবাহিনীকেও কুৎসা করতে হয়, মজা করতে হয়। আমি জানি না সেনাবাহিনীকে নিয়ে, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কারা মজা করতে পারে ভারতবর্ষে। ভারতীয়রা তো ভারতের সেনাবাহিনীকে নিয়ে মশকরা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 200 জন সেনাবাহিনীর লোক তারা নাকি পালিয়ে যাচ্ছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রধানমন্ত্রীকে প্রথমে চোর বলছেন, আমি সেগুলো শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রধানমন্ত্রীকে চোর বলছেন, তারপরেই বলছেন যে এই তোমরা কেন চোর বললে। মানে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভের যে খেলা, সেই খেলায় হেরে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকৌশলে বিজেপির লেজিসলেটিভ টিম, অর্থাৎ বিধান ভবনে বা বিধানসভায় যে বিজেপির এমএলএরা রয়েছে তারা অলরেডি হারিয়ে বসে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সামান্য কিছুতেই অসহিষ্ণু হয়ে পড়ছেন। কিন্তু অদ্ভুত লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির হয়ে কথা বলছিলেন কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জয়েন করবেন এরকম তো কোনো কথা আমি অন্তত শুনিনি, কেউ শোনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটু ফিলোসফিক্যাল হয়ে গেছিলেন, দার্শনিক হয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কবিতার ছলে, কথার ছলে যে কথাগুলো আসলে বলে ফেললেন, স্বগোক্তি করে ফেললেন, যেটাকে ইংরেজিতে বলে সলিলোকি। ওই হয় না নাটকে বিড়বিড় করে বিবেকের ভূমিকায় কিছু একটা বলে ফেলা, যেটা আসলে বাস্তব কিন্তু কেউ মেনে নিতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিড়বিড় করে যেন নিজের পরিণতিটার কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিড়বিড় করে যেন 2026-এ শুকিয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বালির বাঁধে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এক অসহায় নেত্রী একাকী দাঁড়িয়ে রয়েছেন সর্বনাশের আশায়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই আগামী ইঙ্গিত দিয়ে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় বড় সিনিয়র একজন নেত্রী, উনি কোনো কিছু এমনি এমনি বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাগুলো বললেন? একটি কবিতা মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, তাসের দেশ থেকে উদ্ধৃত করে কয়েকটা লাইন বলেছেন। আমাদের অনেকের মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের এবং নিজের দলের পরিণতি নিয়ে এই কথাগুলো বলছেন। এবং
বিজেপির দিকে তাকিয়ে বলছেন আজ বিজেপি শুকনো মরুভূমি বা শুকনো গাং হয়ে রয়েছে, সেখানে হয়তো জলোচ্ছ্বাস হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অস্ফুটে হয়তো বলে দিচ্ছেন বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আগাম বিজেপির স্তুতি গাইছেন বিধানসভায় দাঁড়িয়ে? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই কবিতা এবং তারপর আসবো দ্বিতীয় অংশে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপি আসবে। অস্ফুটে যেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলোই ভেবে ফেলছেন, ভেবে ফেলছেন, ভেবে ফেলছেন। দেখুন, এই বিজেপির বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, ভাঙো, ভাঙো। শুকনো গাঙে আসুক, এটা শুকনো গাং, শুকনো গাঙে আসুক জীবনের উদ্যম, জীবনের উদ্যম, জীবনের জীবনের বন্যা উদ্যম কৌতুক। জানি আমি, জীবনেরও জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মানুষেরই জয়গান গাও। দেখুন, যে কোনো সুস্থ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো শুনে মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে তাকিয়ে বলছেন বিজেপিকে শুকনো গাং, এবং শুকনো গাঙে আসুক জীবনের জয়গান ইত্যাদি ইত্যাদি জলোচ্ছ্বাসের কথা বলছেন। মানে আজকে যে অংশগুলো পুড়ে ফেটে খাঁ করছে, সেখানে যেন সবুজ আসে, সেখানে যেন জল আসে, শুকনো গাং যেন জলে টইটুম্বুর করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বকলমে বিজেপিকে চাইছেন যে বিজেপি ফুলে ফেপে উঠুক, বিজেপিতে প্রচুর বিধায়ক আরও আসুক এবং বিজেপি ট্রেজারি বেঞ্চে বসতে শুরু করুক? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা, যদিও মাঝপথে তিনি ভুলে গেছেন, বড় কবিদের এটা হয়। বড় কবি যারা নিজেরা অনেক কবিতা টবিতা লেখেন, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং প্রজাতির আছে ঠ্যাং, বা হরে করো কম্বা রম্বা ডম্বা মম্বা, মনে পড়ছে না, আরও মন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়তে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কবিতাটা ভুলে গেছেন, কিন্তু অস্ফুটে যেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন বিজেপি আসছে, বিজেপি আসছে, বিজেপি আসছে। যেভাবে যেভাবে ফরেস্ট অফ আর্ডেন এগিয়ে এসেছিল শেক্সপিয়ারের, যারা পড়েছেন, যেভাবে ম্যাকবেথ বারবার মনে করছিল যে জঙ্গল অরণ্য এগিয়ে আসছে, 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 আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। তৃণমূল কংগ্রেস যেন মনে করছে সকল নিয়ে তৃণমূল কংগ্রেস এখন বসে রয়েছে মহাপ্রলয়ের আগে, 2026-এর আগে। দলনেত্রী নিজে যেন এটা আগাম ইঙ্গিত দিয়ে ফেলছেন। আমি কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কবিতা বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সংলাপগুলো বললেন সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ওপরেই সবচেয়ে বেশি খাটে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা খুব ভালো বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররাই তো বলছেন দিদি যান, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারা অনেক অত্যাচার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কোর ভোটার ছিল তারাই তো এবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবার যাক, অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেহেতু অসহায় হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, নিজে বুঝতে পারছে না, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ, শিখা চ্যাটার্জি, বিশাল লামা, এদেরকে তৃণমূল কংগ্রেস এখন ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কিত বোধ করছেন এই এমএলএদের নাম শুনে। ভাবুন কি অবস্থা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন অস্ফুটে এই কথাগুলো বলছেন, যে কথাগুলো আসলে লোকে তৃণমূলকে নিয়ে বলছে। সমঝদারোं के लिए इशारा ही काफी है। কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার কথা? অনেক অন্যায় হয়েছে, এবার বিদায় নেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিবেকের ভূমিকায় উত্তীর্ণ হলেন? আজ তারও জবাব চায় বাংলা। দেখুন, যখন বিজেপি থাকবে না, আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে। রবীন্দ্রনাথ, আমি বলো ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়বো ফাঁসি,
দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন, আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন, যত টাকা চুক্তি করেছেন, আপনি মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন 3-4টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, এই নার্ভের লড়াই, সেই নার্ভের লড়াইতে প্রথমেই হেরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভোটে লড়েননি। আজকে 25 লক্ষ টাকা এক একদিন বিধানসভা চালাতে 23 থেকে 25 লক্ষ টাকা খরচা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবুন কি অবস্থা। কোনোদিন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েলে নেমে পড়েছেন নিজে এসে? কোনোদিন দেখেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে গোটা যে কংগ্রেসের এমপিরা, তারা গোটা পার্লামেন্টকে ডমিনেট করছে? ভাবুন, এটা কিন্তু আবারও বলছি, এটা 2009 থেকে তৃণমূল করত। যারা দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতি দেখছেন তারা জানেন যে 2009 থেকে তৃণমূল কংগ্রেস এটা অলরেডি করা শুরু করে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য অসহায় বোধ করতেন বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে এটা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় বোধ করছেন। কোনোদিন দেখেছেন ভারতের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন তিনি নিজে এসে উইকেট সামলানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাকবিতণ্ডা হচ্ছে, নিজে সরিয়ে দিচ্ছেন, আম্পায়ারকে গিয়ে কথা বলছেন, নিজে ক্রিকেটের ব্যাট নিয়ে চলে যাচ্ছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এগিয়ে না আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাল না ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফ্লোর ম্যানেজ না করে, তৃণমূল দলটা হেরে যাওয়ার পরে 8 ঘন্টার মধ্যে হয়তো ছত্রভঙ্গ হয়ে যাবে বা বিধায়কেরা বিভিন্ন জায়গায় চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনে স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অদ্ভুত আচরণ করলেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে বোধহয় মেনে নিয়েছেন। মানে এটা আমরা প্রাচীন যুদ্ধ নীতি, প্রাচীন অরণ্য প্রবাদে পড়েছি, তুমি যদি শত্রুর মস্তিষ্ককে আঘাত করতে পারো, মস্তিষ্কে তুমি যদি ঢুকে পড়ে মস্তিষ্কের লড়াইয়ে শত্রুকে, স্নায়বিক যুদ্ধে শত্রুকে প্রথমে হারিয়ে দিতে পারো, তোমার হাফ দ্য ব্যাটেল ইজ ওন, অর্থাৎ অর্ধেক যুদ্ধ তুমি জিতে গেছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি অর্ধেক যুদ্ধটা জিতে গেছে। বিজেপির বিধায়কেরা আজকে যেভাবে ফ্লোরকে ডমিনেট করলো, এবং তার জন্য বিজেপির, ভাবুন, বিজেপির বিধায়কদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনি 1-2 বছরের মুখ্যমন্ত্রী না, 15 বছরের মুখ্যমন্ত্রী, তার আগের এতদিনের সেন্ট্রাল মিনিস্টার, এমপি, এমএলএ, একটা পার্টির সুপ্রিমো, তিনি সামাল দিতে পারছে না 70 থেকে 77 জন এমএলএকে। এরাই যদি 150 জন এমএলএ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটাকে রাখতে পারবে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের, আজকে আমি দেখছিলাম আর স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম, বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলছিলেন একে অপরের সাথে, সেই কথার কোনো মিল নেই, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছেন নরেন্দ্র মোদী চোর, তারপরেই বলছেন তোমরা নরেন্দ্র মোদীকে চোর বলছো কেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছেন তোমরা অত্যাচার করছো, তোমরা অত্যাচারী, তারপরে বলছেন অত্যাচারীদের বেশি দিন রাখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছেন যে এই মুহূর্তে আমি কিন্তু সব দেখছি, আমি একা 100, তারপরেই আবার তৃণমূলের লোককে বলছেন যে তোমরা এই মুহূর্তে তোমাদের কারোকে লাগবে না, আমি একা লড়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে নার্ভের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস হেরে বসে রয়েছে? পারসেপশনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস হেরে বসে রয়েছে। শুকনো গাঙে সত্যিই এবার, মরা গাঙে সত্যিই এবার বান আসবে হয়তো। একটু লক্ষ্য করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনগুলো, দেখুন। সবাই চোর, বিজেপির সবাই চোর, আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার কেন্দ্রের সরকার, আর নেই দরকার কেন্দ্রে বিজেপির সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় হয়ে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দেখেছেন, আমি এত বছর ধরে, আপনার নিশ্চয়ই লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এই সমস্ত কিছু দেখেন, কোনোদিন দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে ওয়েলে নেমে, ওয়েল মানে ওই সামনের জায়গাটা বিধানসভার যেখানে চেয়ারগুলো শেষ হয়, বেঞ্চগুলো শেষ হয়, গোল জায়গাটা যেখান থেকে স্পিকার তার আসনের এবং তার পাশাপাশি যারা অফিসিয়াল কাজ করেন তাদের জায়গাটা শুরু হয়, এই ওয়েলে নেমে, ওয়েল মানে কুয়োর মতন যে জায়গা, ব্রিটিশরা ওপর থেকে দেখতে একটা কুয়োর মতন লাগে, কোনোদিন দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে নেমে এভাবে তার বিধায়কদেরকে আটকাতে বা সামলাতে? কেউ কারোর কথা শোনে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই অনেকে শোনেন না। কে টাকা চুরি করছে, কে চাল চুরি করছে, কে ত্রিপল চুরি করছে, কে চাকরি চুরি করছে, কে বিজেপির সাথে কন্ট্যাক্টে আছে, কে শুভেন্দু অধিকারীকে দাদা মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিচ্ছুটি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় দলনেত্রীর মতন, আমি আবারও বলছি, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। তৃণমূল কংগ্রেস সকল জিনিসপত্র নিয়ে ব্যাগপত্তর গুছিয়ে যেন বসে আছে, বিদায় বেলায় ট্রেনটি আসবে, তৃণমূল কংগ্রেস উঠে যাবে, পরবর্তী স্টেশন 2026। শিখা চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক, বিশাল লামা এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক, আমাদের সাথে এই মুহূর্তে অশোক কীর্তনিয়া থাকবেন বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া রয়েছেন আমাদের সাথে বিজেপি বিধায়ক, এবং তাপস রায় প্রাক্তন বিধায়ক রয়েছেন। তাপসদার কাছে আমি একটু পরে যাব, কারণ তাপসদাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজও মনে রেখেছেন, বড্ড মিস করেন হয়তো বিধানসভায়, তাই জন্য আজকে তাপসদাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কথা বললেন অনেকে বলছে, কিন্তু তাপসদা তো এখনও বিধানসভায় এই সেশনে ঢোকেননি। আমি জানি না কেন তাপস রায়ের নামটা বা তাপস কথাটা বললেন, কে এই তাপস, রহস্যময় তাপস। কিন্তু আমি শিখা চ্যাটার্জিকে বলছি, শিখাদি কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানে নরেন্দ্র মোদীও নয়, শিখা চ্যাটার্জি, বিশাল লামা, তাতেই যেন একটা আতঙ্কের নাম শিখা চ্যাটার্জি হয়ে যাচ্ছে, আতঙ্কের নাম বিশাল লামা হয়ে যাচ্ছে, আতঙ্কের নাম অশোক কীর্তনিয়া, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন আপনাদের সাথে স্নায়ুযুদ্ধের লড়াইটা করছেন। শিখাদি, হ্যাঁ শুনুন, আমার মনে হচ্ছে ওনার রাতে ঘুম হচ্ছে না। কেন? বিজেপি করে ওনার এমন একটা প্যানিক হয়েছে, সেই প্যানিকে উনি ঘুমোতে পাচ্ছেন না। আর উনি বুঝতে পাচ্ছেন যে তার যে বিধায়করা সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল, তার কোনো কন্ট্রোল নেই, যেটার সবচেয়ে বড় প্রমাণ আজকে ওয়েলে নেমে মুখ্যমন্ত্রীকে নিজে সামলাতে হচ্ছে তার বিধায়কদের, যে আপনারা অন্তত ঝামেলাটা না করে ওইখানে ভেতরে যান। আবার তাকে বলে দিতে হচ্ছে স্লোগান, ওখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের সেরা নেতা, তিনি সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজি যে চোর সেটা সকলকে বলে দিচ্ছেন, আপনারা বলুন। তা আমার মনে হয় এ কোন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই না, উনি মুখ্যমন্ত্রীর যোগ্যতা ওনার নেই। উনি জানেন না যে ওনার জুরিসডিকশন কতটুকু কি বলতে হয়, কোথায় কি বলতে হয় সেটা জানেন না। কাকে উনি ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপি তোদের সবগুলোকে হারাবো, তোদের সবগুলোকে হারাবো। আর এ ভাই ক্ষমতা যদি থাকে আপনারা হারিয়ে দিন না, অসুবিধে কোথায়? আপনারা দল করছেন, আমরা দল করছি, আপনি এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে, আপনার শিখাদি মানে এতদিন ধরে আপনি তো বিধানসভায় থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এই যে নার্ভের লড়াই, মানে নার্ভ লুজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে মানে কনফিডেন্সটা হারাচ্ছেন? একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে, মানে আমি মাফ করবেন এটা বলার জন্য, আপনাদেরকে ঠিক আছে শিখা চ্যাটার্জি এসব বলেছে, ঠিক আছে বিশাল লামা এসব বলেছে, ঠিক আছে শঙ্কর ঘোষ এসব বলেছে, এখন তো ডিরেক্টলি দিদি আপনাদেরকে প্রতিপক্ষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়, শিখা চ্যাটার্জিকে প্রতিপক্ষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই প্রত্যেককে ভয় পাচ্ছে, সকলকে ভয় পাচ্ছে, বলতে দেবে না। আমরা দীর্ঘদিন থেকেই দেখছি বিরোধীদের বলতে দেয়া হয় না, কিন্তু গেলে পরে হয়তো দেখবেন আজকে যেমন অগ্নিমিত্রা পালের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো, রিপিটেডলি আমি দেখেছি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমি পরশুদিন যেটা বলেছি, হই হই করে চিৎকার করে যাতে কেউ শুনতে না পায়,
সেটা মানে ওনারা সেই ব্যবস্থা করছেন কোনো রকমভাবে। ওনারা নিজে বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মানুষ উনি বলছেন এটা বাংলাদেশ। দেখুন, তাহলে ওনারা শয়নে স্বপনে চিন্তা করছেন পশ্চিম বাংলাটা বোধহয় বাংলাদেশ হয়ে গেছে, কিংবা ওনাদের যে হয়তো ভাবনা রয়েছে সেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেব। তা না হলে আমরা দেখছি কি করে কোনো একটি স্পেশাল কোনোভাবে মানে একটা জাতিকে যেভাবে তোষণ করা হচ্ছে, তারা যেভাবে অন্যায় করে যাচ্ছে, রোহিঙ্গা বললে তাদের গায়ে আঁচ লাগছে। এখানে একটা যে বিলটা আনা হয়েছিল সেটা হচ্ছে বাইরে দেশে যেখানে বিজেপি শাসিত জায়গা, সেই জায়গায় যত বাঙালি আছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, মমতা ব্যানার্জির এমন কি অধিকার আছে তিনি এই কথা বাঙালিদের সম্পর্কে যে বলছেন? আজকে যে সমস্ত রাজ্যগুলোর মধ্যে বাঙালিরা পরিযায়ী শ্রমিকের কাজ করে, যারা আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়তে যায় তারা বাঙালি, তাদের যদি ক্ষতি হয়, আমি তো বিধানসভায় তাই দাঁড়িয়ে বলেছি সম্পূর্ণ দায়ী থাকবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একদম। আমি শিখাদি আপনার কাছে আসবো, কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে অংশটা নিয়ে আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে শুভেন্দু অধিকারী সম্ভবত আইনি পদক্ষেপ নিতে চলেছেন এবং সমস্ত ধরনের ডিটেল নিয়ে আবার আদালতের দ্বারস্থ হতে পারেন বলে খবর। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন, আদালত অবমাননার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও তো বিধায়ক, তিনি নিজেও মন্ত্রী, তিনি নিজে গোটা কনভয় নিয়ে কি করে, নিরাপত্তা রক্ষীদের নিয়ে কি করে বিধানসভায় প্রবেশ করতে পারেন, যেখানে নির্দিষ্টভাবে কোনো বিধায়কের কোনো পিএসও বা নিরাপত্তা রক্ষীকে প্রবেশে বাধা দিয়ে রাখা হয়েছে। আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রবেশে নিষেধাজ্ঞা। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের, সকলের জন্য নিয়ম এক। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের পিএসও নিয়ে ঢোকেন? শুভেন্দু অধিকারী এই মামলাটি এর আগে করেছিলেন। বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শুভেন্দু অধিকারীর যে মামলা, সে মামলার পরে এটা কন্টেম্প্ট অর্থাৎ আদালত অবমাননা হয়েছে বলে শুভেন্দু অধিকারী বলছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো। ভিডিও পেয়েছি, বেরোনোর ছবি তুলবো। সোমবার কোর্টে যাচ্ছি, অমৃতা সিনহা ম্যাডামের কোর্টে যাচ্ছি। মমতা ব্যানার্জিকে কোর্ট কন্টেম্প্ট করবো, স্পিকারকে করবো, ডাইরেক্টর অফ সিকিউরিটিকে করবো। শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য কি? শুভেন্দু অধিকারী বলছেন যে শুভেন্দু অধিকারী নিজেও নিজের পিএসও, সিকিউরিটি বা সিআইএসএফ এর যারা জওয়ান, অনেক বিধায়কের সাথে সিআইএসএফ এর জওয়ান থাকে, রাজ্য পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদেরকে অনেক সময় বিধানসভা অবধি ঢুকতে দেওয়া হয় না এবং এটা নিয়ম ছিল। বিশাল লামা, এই যে নিয়মটা স্পিকার সাহেব নিজেই বানিয়েছেন, মানে আপনাদের কারোর নিরাপত্তা রক্ষী বা পিএসও কেউ ঢুকতে পারবে না। বিশাল লামা, খুবই দুঃখর মানে কি বলবো, মানে এই যে আমাদের মাননীয় যেভাবে উনি সংবিধানকে মানে না, কোর্ট আদালতকে মানে না, আজকে এটা তো আবার প্রমাণ করে দিল। আদালতের মানে পরিষ্কার এটা মানে ভার্ডিক আছে, বলা আছে কি কোনো নিজে মানে এমএলএ অথবা কোনো মন্ত্রী নিজের পিএসও নিয়ে ঢুকতে পারে না, কিন্তু আজকে উনি নিজের মানে পিএসও মানে ওনারা নিয়ে ঢুকেছেন। তো নিশ্চয় এটা নিয়ে এটা কোর্ট অর্ডারের এটা অমান্য হয়েছে, এটা নিয়ে কানুনি যে আমাদের অপোজিশন লিডার যে বলছেন সেটা নিশ্চয় উচিত, এটা করা উচিত। এবং আমি সেই ছবিটাও দেখতে পাচ্ছি যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলায় পেয়েছে, যে পশ্চিমবাংলার লোক আজকে ভাবতে হচ্ছে যে আমরা কাকে রেখেছি। আপনাদের পাহাড়ের মানুষজন, বিশাল লামা, আপনাদের পাহাড়ে যারা রয়েছেন আমাদের সহনাগরিকেরা, তারা কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে জিনিসগুলো করছেন তাই নিয়ে দার্জিলিং বা উত্তরবঙ্গের মানুষের এই মুহূর্তের কি রিয়াকশন? দেখেন, বাঙ্গাল সব সময় বঞ্চিত, কিন্তু এই যে মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলে পাহাড় হাসছে, কোথায় হাসছে? ডুয়ার্স হাসছে, চা বাগান খুলে দিয়েছে, কোথায় খুলে দিয়েছে? আজকে উত্তরবঙ্গের যে বাংলার যে চা বাগানগুলি
আর সেই জায়গার যে আমাদের যে চা বাগান যে শ্রমিকরা আজকে ভুগতে হচ্ছে এই ওনাদের যেভাবে ওনারা যে একটা শোষণ করিয়ে রেখেছে, আজকে চা বাগানের লোক ওখান থেকে পালায়নের জন্য বাধ্য হয়েছে। মানে কোনো ওয়েজেস ভালো মতন নিয়মিত মানে ইয়েতে ওয়েজেস পায় না, কাজ করার পর কাজ করার যে শ্রম যে তাদেরকে পাওয়া উচিত সেটা পায় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই যে লাস্ট 6 মান্থ আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখন কালচিনি চা বাগান, রায়মাটাং চা বাগান একদম মানে কি বলবো, মানে এভাবে যে মুখ্যমন্ত্রী আসছে খুলতে হবে, মানে পুরা মানে প্রশাসন লাগে খুলিয়ে দিয়েছে। কিন্তু খোলার 2 মাস পরেই ওখানকার যে আমাদের শ্রমিকরা নিজের যে শ্রম করার পর শ্রম দানের মানে শ্রম যে ওয়েজেসের জন্য স্যালারির যে না পাওয়ার জন্য গেটে গিয়ে দাঁড়াইতে হয়েছে। আমাদের যে কাজ করার যে আমরা কাজ করেছি সেই কাজের টাকা 26 কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হয়েছে। বিশাল্লামা 26 কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টাই পাচ্ছেন যে পাহাড়ের মানুষও বিশাল্লামা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, এখানে ডুয়ার্সের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, রাঢ়বঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, কেউ নেই। कि माननीय इतने डर गई है कि अभी माने प्रत्येक विषय के लेकर इतने डरी हुए कि आज आपने खुद देखा उनके पद के गरिमा को तक उन्होंने नहीं रखा। जे पद जे विधानसभार अभ्यंतरे जे भाषा एक मुख्यमंत्री हवा उचित किन्तु সেই ভাষাটা উনি মানে সেই সংযমটা উনি রাখতে পারলো না। এটা স্পষ্ট একটা ইয়ে হয়ে গেছে যে আজকে উনি এরকম ভয়ে আছে, চাপে আছে যে আমরা তো যাচ্ছি। ওনাদের যেভাবে মন্ত্রীরা জেলে গেছে, যেভাবে এই যে এমএলএরা জেলে যাচ্ছে, যেভাবে চাকরি খেয়েছে, যেভাবে অনেক এরকম যে করাপশন করে আছে, আজকে এটা মানে এইভাবে যে ভয়ে আছে যে আজকে আপনারা তো দেখেছেন বিধানসভার অভ্যন্তরে কি হয়েছে। শুধু তাই নয়, বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি যে বললেন সেটাই একটা অদ্ভুত বিষয়। তাপস রায় এই মুহূর্তে রয়েছেন, খুব সিনিয়র বিজেপি নেতা, একটা সময়ের এমএলএ, তৃণমূলের প্রাক্তন এমএলএ। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাপস রায়কে বোধহয় মিস করছেন। আর যদি তাপস রায়কে মিস না করেন তাহলে এই রহস্যময় তাপসটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাপস 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 বলে অনেক কথা বললেন, একবার শুনি। সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। তাপস রায়, আমি যতদূর আপনাকে চিনি এবং বাংলা চেনে, আপনি এখন বোধহয় বিধানসভায় মানে এখনো প্রেজেন্ট থাকেন না। কোন তাপসের কথা বললো এবং গোটা বাংলা এখন এই মুহূর্তে সরগরম তাপস রায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বোধহয় মিস করছেন। না, সেটাই বলতে পারবো না উনি কখন কার মধ্যে কি দেখেন। আমি তো 2024-এর 4 মার্চ রিজাইন করে আসার পর এখনো পর্যন্ত আমি বিধানসভাতে যাইনি। যদিও আমি যেতেই পারি, যাইনি। কিন্তু কথা হলো যে উনি কাকে বললেন, কোন তাপস না ভুল করে, এখন তো ইদানিংকালে উনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন এবং কার মধ্যে উনি কাকে দেখছেন। তবে আমি খুশি যে আমি বিধানসভায় না গিয়ে অধিবেশন কক্ষে, তো আমি যে বিধানসভায় যাইও, আমি অপোজিশনের ঘরে বসে, আমি তো অধিবেশন কক্ষে কোনো মতেই আমি যেতে পারি না বা ঢুকতে পারি না। তো সেখানেও তিনি আমাকে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি সত্যি কথা, আমি যার পর নাই আমি আনন্দিত। না, কিন্তু আপনি একটা কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক কথা বলছেন যেগুলো অসংলগ্ন বিভিন্ন সময় লাগছে বলে আপনি বড় কথা বলছেন। আজকে কিন্তু তাপসদা একটা অদ্ভুত জিনিস হলো, আমি যদি একবার শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন, এখন আমি এটা শুনেছি। হ্যাঁ বলুন তাপসদা। হ্যাঁ, আমি জানি না, উনি তো যেমন উনি কদিন আগে উনি বাংলার মানুষের কাছে একটা গান গিয়ে শুনে বলছে আমার যাবার সময় হলো, দাও বিদায়। উনি তো নিজেই বিদায় নিতে চাইছেন। তারপরে উনি ইদানিংকালে যে কথা বলছেন সেটা তো একেবারে একজন ভদ্রমহিলা সুলভ নয়, মুখ্যমন্ত্রী সুলভ তো নয়। উনি আজকেও যেটা করলেন, কখনো ভাবতে পারেন যে প্রফুল্ল ঘোষ অ্যাজ চিফ মিনিস্টার, বিধান রায় অ্যাজ চিফ মিনিস্টার, প্রফুল্ল সেন অ্যাজ চিফ মিনিস্টার, অজয় মুখার্জি অ্যাজ চিফ মিনিস্টার,
সিদ্ধার্থ শঙ্কর রায় এস চিফ মিনিস্টার, জ্যোতিবাবু এস চিফ মিনিস্টার, বুদ্ধদেব ভট্টাচার্য এক চিফ মিনিস্টার। উনি দেখুন, এই যে যোগ্য অযোগ্য বাজারে না, উনি অযোগ্যতম মুখ্যমন্ত্রী, এবং কোনো মুখ্যমন্ত্রীর পাশে ওনাকে বসানোও যায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে ওনার নামটাকেও দেখবেন আগামী দিনে কেউ বসাবে না। এটা একটা একেবারে কালো অধ্যায় বাংলার রাজনীতিতে। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি পিসিআর কে বলবো দুটো, এটা খুব মজার, এটা দারুণ মজার, এটা সবাই এনজয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করেছেন এরকমটা নিশ্চয়ই বিশাল লামার কাছে খবর নেই, অশোক কীর্তনিয়ার কাছে খবর নেই, শিখা চ্যাটার্জির কাছে খবর নেই, তাপস রায়ের কাছেও খবর নেই, নিশ্চয়ই আমার কাছেও খবর নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবচেয়ে বেশি যেন নরেন্দ্র মোদীর অ্যাডভোকেসি করলেন। নরেন্দ্র মোদীকে নিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। ওমা, তারপরেই কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলছেন, এই তোমরা কেন তোমাদের প্রধানমন্ত্রীকে চোর বলছো, আমি কিন্তু কমপ্লেন করে দেবো, প্রধানমন্ত্রীকে চোর বলো না, আমি রেসপেক্ট করি প্রধানমন্ত্রীকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে 1 মিনিটে সাদা, 1 মিনিটে কালো, 1 মিনিটে চোর, 1 মিনিটে কেন চোর বলছো? এটা কি হচ্ছে? কিছু কি বদলাচ্ছে? কিছু টেনশন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনের যে টেনশন, সেটা কি বিধানসভায় ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে, এবং এই প্যানিকটাই লোকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বুঝতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্যানিকড হয়ে একবারে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী চোর, এবং তারপর তিনি জানেন এর রিপারকেশন কি হতে পারে, গোটা দেশ কিভাবে এতে রিয়াক্ট করতে পারে, এবং হয়তো তার সরকার চাপে পড়তে পারে, হয়তো তার দল চাপে পড়তে পারে বলে হঠাৎ করে বলে গেলেন যে বিজেপি বলেছে। না, বিজেপি কোথায় বলেছে আমরা তো শুনতে পাইনি। একটু শুনুন প্লিজ এটা, এবং ভাইরাল করুন। এরকম মণিমাণিক্য আপনারা জবাব চায় বাংলাতে পাবেন, মিনমিনে মিডিয়া এগুলো এড়িয়ে যায়, জানি না কিসের ভয়। আমাদের কোনো কম্পালশন নেই, আমরা স্ট্রেট চোখে চোখ রেখে এগুলো দেখাই। প্লিজ দেখুন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়, এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। দেখলেন ব্যাপারটা? মিস করে গেছেন কি? যদি মিস করে গিয়ে থাকেন, আমি পিসিআরকে বলবো আরেকবার চালাতে। এটা মণিমাণিক্য, এটা মিস করা যাবে না, এসাদের ভাগ হবে না। প্রথমে বলছেন মোদি চোর, তারপরে নিজে হয়তো চাপে পড়ে গেছেন, তারপরে বুঝতে পেরেছেন কি ফ্লপ জিনিসটা তিনি বলে ফেলেছেন। বিধানসভায়, ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলছেন তিনি নাকি চোর। এরপরে মিনিটের মধ্যে হঠাৎ করে উল্টে দেখুন সব বদলে গেছে। 30-40 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে বলে উঠলেন, এই তোমরা কেন বলছো? মানে উনি কি আয়নার সাথে কথা বলছেন? কি অদ্ভুত, কি অদ্ভুত। আরেকবার শুনুন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়, এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। তাপসদা বলছেন, তাপসদা কিছু বলছিলেন, মানে এটা কি কেস হলো তাপসদা আমি বুঝলাম না। আমি বাচ্চা ছেলে, আপনাদের মতন এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করিনি। কেসটা কি হলো? কেসটা হলো যে ছোটবেলা থেকে আমরা সকলেই একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি।
চোরের মার বড় গলা। তা সেটার তাৎপর্য, সেটার কতটা খাঁটি, কতটা সত্য, কতটা বাস্তবসম্মত, আজকে এটা সেটাই বোঝা গেল, আর কিছু না, সেটাই বোঝা গেল। তা অদ্ভুত আসলে উনি কখন কি বলছেন, এবং তারপরে সম্বিত ফিরে পাওয়া বলে না, ওনার দলের কারোর ক্ষমতা নেই ওনাকে বলার। অ্যাকচুয়ালি ওনাকে অ্যাডভাইস করা উচিত উনি যাতে এখন কথাবার্তা একটু কম বলেন বা না বলেন, এবং ওনাকে একটু রেস্ট, বিশ্রামের জন্য ব্যবস্থা করা। সেটা তোর দলের কারোর ক্ষমতা নেই। আমলারাও যেমন বলতে পারবেন না যে ম্যাডাম IPS IAS গুলো, ঠিক তেমনি দলেরও কেউ নেই যে বলবে। এখন এই সমস্ত ভাষা রেকর্ডেড, কিন্তু এটা আগামী দিনে যারা গবেষণা করবে, ছাপিয়ে বেরোবে, এইগুলো যারা আগামী দিনে MLA হয়ে আসবে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পর, তারা শুনবে রেকর্ডেড যে এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার আসন থেকে দাঁড়িয়ে বক্তৃতার সময় এই সমস্ত ভাষা শব্দ ব্যবহার করেছিলেন, এবং তিনি ভাষা আন্দোলনের কথা বলেন। তার মুখের ভাষা যা, তিনি ভাষা আন্দোলনের কথা বলেন। ঠিক ঠিক। অশোক কীর্তনিয়া আছেন, অশোক কীর্তনিয়ার কাছে যাব একদম। তাপসদা, অশোক কীর্তনিয়ার কাছে যাব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মানে নিজেই সব স্বীকার করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরকম অনেক বিধায়ক ছিল যারা সব তৃণমূলে ছিল, তৃণমূলে ভোগ করেছে। তৃণমূল তার মানে ভোগ করার জায়গা নাকি? তিনি নিজেই বলছেন তৃণমূলে তোমরা সব ভোগ করেছো, প্রচুর টাকা পয়সা করেছো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানে নিজেই বিবেক, নিজেই আয়নার মতন যা যা কথা বলার দরকার নেই সেগুলো বলেছেন, যেগুলো বলার দরকার আছে সেগুলো তো বলেইছেন। কখনো বলছেন নিজেই যে মোদি চোর, আবার কখনো বলছেন এই তোমরা কেন মোদিকে চোর বললে, মানে কখনো এভাবে একজনের সাথে কথা বলছেন, তারপরে আবার এভাবে তার উত্তরটা দিচ্ছেন, তারপরে আবার এই গোটা দুটো পক্ষে বিপক্ষের কথার যে সার অংশ সেটা নিজেই বলে দিচ্ছেন। কার্তিক কলিং কার্তিকের মতন একটা সিনেমা বেরিয়েছিল না, কার্তিক কলিং কার্তিক, সেরকম ভাবে। ময়ূক তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। আচ্ছা ময়ূক তুমি এখন কি করছো? আমি ময়ূক জবাব চাই বাংলা করছি। আচ্ছা তুমি জবাব চাই বাংলা করছো, আচ্ছা জবাব চাই বাংলাতে কার সাথে কথা বলছো? জবাব চাই বাংলাতে ময়ূক, আমি ময়ূকের সাথে কথা বলছি। আচ্ছা ময়ূকের সাথে যে কথা বলছো তুমি কি আসলে তুমি? মাথা ঘোরাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলে ভোগ করার যে বিষয়টা বলেছেন একটু শুনি, একটু সুস্থ বোধ করি, শুনুন। দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে, আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব কটা তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন, এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তিনিও তৃণমূল করতেন, তৃণমূলের থেকে ভোগ করেছেন। মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, ইডির হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, CBI থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন, এটা আমরা জানি ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সবটা জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সবটা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চুরিগুলো হতে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চোরদেরকে চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুরিগুলো কোথা থেকে হয়েছে সবটা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানেন যে তৃণমূল কংগ্রেস করা মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতন সমস্ত জমি জমা, চাল ডাল, তেল, নুন, ঘড়ি, কোটের বোতাম সমস্ত কিছু চুরি করার লাইসেন্স পাওয়া। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলতেন না। কিন্তু ভয় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পর মুহূর্তেই বলছেন, নিজের দলের লোককে বলছেন যে আমি একাই 100, তোমাদের দরকার নেই। একবার শুনি হুমায়ুন কবির, এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে ফোনে রয়েছেন। হুমায়ুন দা, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যে কথাগুলো বললেন কেন বললেন একবার শুনি হুমায়ুন দা। তারা এবার উঠে যাবেন আমার নির্দেশ অমান্য করে, আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। এই হুমায়ুন তুমি বসবে, বেশি টাকা যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়। বলছি আপনাকে হুমায়ুন কবির আজকে এভাবে আপনাকে বকে দিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিদিমণি আপনাকে বলে দিল চুপ করে বসতে, স্কুলের বাচ্চার মতন।
আরে আমাদেরকে সবাইকে চোর বলছে বিজেপির বিধায়করা। আপনি কি চোর? আমাদের তো আত্মসম্মান আছে, আমরা কেন চোর শুনবো? না, আপনি তো চোর না, কিন্তু তৃণমূল কি চোর? এইভাবে হাউসের ভেতরে বিজেপি বিধায়কদেরও যেমন সম্মান আছে নিজের নিজের জন্য, আমাদেরও আমাদের। দিদি তো আপনাকেই বকে দিল, সম্মান নিয়ে আমরা দল করি। এখানে শিখাদি বিশাল লামা সবাই হাসছেন, দিদি তো আপনাকে বাচ্চা ছেলের মতন বকে দিল। আপনাকে পাকা বললো তো মমতা ব্যানার্জি, বললে বেশি পাকা। কি বললো? আমার দেখার দরকার নাই, আমাকে কেউ চোর বললে আমি কেন সহ্য করবো? না, কিন্তু আপনাকে পাকা বললো, আপনি কি পাকা? আপনাকে কি বলেছে সেটা আমি না না, মমতা ব্যানার্জি আপনাকে পাকা বলেছে, আমি সেটাই বলছি। মমতা ব্যানার্জি বুঝতেই পারেন, তিনি আমার অভিভাবক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার নেত্রী। আমাকে কি বললো সে। আচ্ছা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওরম ভাবে ওয়েলে নেমে এসেছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওয়েলে নেমে এসেছিলেন, শিখা দিয়েও হাসছেন। ওয়েলে নেমে এসছে নিজের দলের বিধায়করা, যখন বিজেপি বিধায়করা অসভ্য আচরণ করছিল তার প্রতিবাদ করতে আমরা ওয়েলে নেমে। কি বলেছিল বিজেপি? কি বলেছিল হুমায়ুন দা? বিজেপি কি বলেছিল? সেখানে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী সবাই চোর বলছে। বিজেপি বিধায়করা সবাই নিজের জায়গায় বসে রীতিমতন মানে অনুশাসন হয়ে আমাদের যে প্রোটেস্টটা আমরা করেছিলাম, কেউ আমাদের বিধায়করা ওয়েলে নেমে নাই। কিন্তু এই যে আজকে এই ইতিহাসে প্রথমবার যে শাসক দলের বিধায়করা ওয়েলে নিজের সিট থেকে নেমে এসে ওয়েলে থেকে চলে গেছে, এটা কি? আমাদেরও সম্মান আছে। এটা কি? শিখাদি জমে উঠেছে বিধানসভার লড়াই। এই মুহূর্তে রিপাবলিক বাংলা, জবাবচার বাংলাতে বিধানসভার লড়াই নেমে এসেছে। আপনাদের স্বার্থ আছে, তাই আজকে শাসক দলের বিধায়করা তা হলে যেভাবে আপনাকে অপমানিত করে রিপিটেডলি, ওখানে আপনার যদি মান সম্মান থাকে আপনার ওখানে থাকা উচিত নয়। কেটে দিয়েছেন ফোন। হুমায়ুন কবির আমাদের সাথে ছিলেন, দারুণ লড়াই হলো। হুমায়ুন কবির, থ্যাংক ইউ হুমায়ুন কবির। আপনার মতন স্পোর্টসম্যান আমি খুব কম দেখেছি, খুব ভালো স্পোর্টিং একটা ছোট্ট লড়াই হলো। অশোক কীর্তনিয়া দাদা, বিধানসভায় আজ যে ঘটনাটা ঘটলো সেটা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কেস কি বলুন তো? আপনারা কি নার্ভের লড়াইতে এখন অশোক কীর্তনিয়া ভার্সেস মমতা ব্যানার্জি হয়ে যাচ্ছে? দাদা দেখুন, মমতা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালির অস্মিতা নিয়ে যে বক্তব্য ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিলেন। আচ্ছা, ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গতদিন সাসপেন্ড করে দিয়েছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রীত্বের 14.5 বছরে আজকে যা প্রতিবাদে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি, এই প্রতিবাদের মুখে আজ অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী পড়েননি। এই প্রতিবাদে পড়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মাথাটা খারাপ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো পাগল হয়ে গেছে, শুনে না। কারণ বাঙালির অস্মিতা, যে বাঙালিদের অস্মিতা রক্ষা করার কথা বলতে যে উনি পদে পদে বাঙালিদের অপমান করেছে। আজকে বাংলার বুকে এতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে, যে মুখ্যমন্ত্রী কোনোদিন মনে হয় ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে বিধানসভায় দাঁড়িয়ে চোর বলে আক্রমণ করেননি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে তার ভয়ের যে বহিঃপ্রকাশ করলো। মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এমএলএ বা মন্ত্রীরা যারা আছে তার আয়ত্তে কেউ নেই। শুনুন, আমরা বিরোধীরা আমাদের প্রতিবাদ করার জায়গা আছে বিধানসভা, আমরা আমাদের প্রতিবাদ করেছি। কিন্তু আপনি যদি দেখুন বিধানসভার আজকে সারাদিনের যে কার্যক্রম, আমরা বিধানসভা যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক, আমরা কিন্তু আমাদের জায়গা ছেড়ে যাইনি। বারে বারে এবং শুধু তাই নয় অশোকদা, কালকে গোটা দেশ, কালকে বিধানসভা নেই কিন্তু গোটা বাংলা উত্তাল হতে পারে, কারণ শুভেন্দু অধিকারী আরেকটা বড় কথা বলছেন, বড় অভিযোগ করছেন, এবং এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর রকম একটা রাজনৈতিক লড়াই বা সামাজিক একটা অবক্ষয় আবার হতে চলেছে। শুভেন্দু অধিকারী 7ই সেপ্টেম্বর যে পরীক্ষা হবেন সেই পরীক্ষা নিয়ে একটা বড় অভিযোগ করছেন। এটা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর অভিযোগ। শুভেন্দু অধিকারী বলছেন এসএসসির যে 7 তারিখের পরীক্ষা, সেই 7 তারিখের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুমন বিশ্বাস এবং যারা এসএসসির চাকরিহারা রয়েছেন
তাদের বিরুদ্ধে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন তাদের কাছে পাশে দাঁড়াতে আজকে বিধানসভার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আবার হাইকোর্টে যাবেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন? বড় অভিযোগ, শুনুন। শুভেন্দুদা, চাঞ্চল্যকর অভিযোগ, সমস্ত অডিও আছে বলছেন? ইয়েস, আজকে এক্ষুনি পেয়েছি। হ্যাঁ, এই কি সব প্রশ্ন বিক্রি? হ্যাঁ, প্রশ্ন বিক্রি হচ্ছে। একটা প্রশ্ন 50,000 টাকা। এই একদম প্রকাশ্যে আনবো অডিও? আনবো, ভেরিফাই করে নি আনবো। চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। যেই বন্ধ ছিল, মমতা স্বগোষ্ঠী ঢুকেছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি, স্পিকার, সচিবকে কন্টেম্পটে ফেলবো। কন্টেম্প নোটিশ এক্ষুনি পাঠাচ্ছি, সোমবার মুভ করছি। অমৃতা সিনহা মহোদয়া বিচারপতি লিবার্টি দিয়েছিলেন কোর্টে আসতে ভাইলেট হলে। এখানে মমতা ইকুয়াল, মমতার জন্য স্পেশাল ক্যাটাগরি। শুভেন্দু অধিকারী দুটো জিনিস নিয়ে বললেন, এই দুটো জিনিসই আপনারা শুনলেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তিনি আজকে সিকিউরিটি পার্সোনালদের নিয়ে, নিরাপত্তারক্ষীদের নিয়ে আজকে বিধানসভায় ঢুকেছেন সেটা নিয়ে বাইট, এবং এসএসসির প্রশ্নপত্র নাকি বিক্রি হয়ে গেছে, দুটো বাইট। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ যে স্পেশাল এপিসোডটা আমি করলাম সেটা শেষ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না অনুষ্ঠান তো শেষ করছি, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংলাপ এটা দিয়ে শেষ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিবেকের ভূমিকায় কি আমাদের আপনাদের কোনো বার্তা দিলেন? কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন তো। আবারও বলছি, খুব খুব গহীন, জটিল অথচ সরলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ইঙ্গিত দিচ্ছেন। কাকে দিচ্ছেন, কি দিচ্ছেন, কি হবে শুনুন এবং একটা ছোট্ট বিরতি নিন। আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH